সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অর্থাৎ বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ ইকোনমি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের চতুর্থ বর্ষে ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ইকোনমি। সেই বাংলাদেশ ইকোনমির বইয়ের বিষয়ের আমরা আজকে যে ক্লাসটি নেব সেটি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ক্লাস। আমরা আজকের ক্লাসের আলোচনা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে কনসেপ্ট অফ মাস পভার্টি, কজেস অফ মাস পভার্টি ইন বাংলাদেশ এবং মেজার্স ফর কমব্যাটিং পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। এই তিনটি ভাগে আমরা ভাগ করব এবং তিনটি ভাগে আমরা বিভক্ত করে আজকে আলোচনাটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। এই মাস পভার্টি অর্থাৎ গণদারিদ্র্যের কথা যদি বলা হয়, সেই গণদারিদ্রতাটা কি? আমরা যদি বলি যে গণদারিদ্র্যের কোনো একটি সংজ্ঞা আমরা কি দাঁড় করাতে পারছি? না। এক কথায় গণদারিদ্র্যের সংজ্ঞা আসলে দেওয়া সম্ভব নয় এবং বলা হয় যে গণদারিদ্র্যের সংজ্ঞা এক কথায় বলা কঠিন। তবে কতিপয় শর্ত সাপেক্ষে এই গণদারিদ্র্যের ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে। যে দেশের জনগণ পরিবর্তিত পার্শ্ব পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষমতা রাখে, প্রতিকূল প্রকৃতি যেমন বন্যা, খরার মতো আবহাওয়া, সম্পদের অপ্রতুলতা এবং সম্পদের অসম বন্টন ও অসম উপার্জনের সুযোগ সুবিধা রাখে, এইরূপ অবস্থাকেই গণদারিদ্র্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি বিষয় এখানে খেয়াল করা দরকার। তোমরা একটু খেয়াল করো যে এই গণদারিদ্র্যের সংজ্ঞাটি দিতে গিয়ে বা এখানে কিছু ধারণা স্পষ্ট বা কিছু কনসেপ্ট এখানে স্পষ্ট করেছে। সে বিষয়গুলো হচ্ছে যে পরিবর্তিত পরিবেশের সাথে যখন সামঞ্জস্য বিধানে মানুষ অক্ষম হয়ে পড়ে বা অক্ষমতা রাখে, তারপরে বলছে প্রতিকূল প্রকৃতি যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, আবহাওয়া এবং সম্পদের যে অপ্রতুলতা ও সম্পদের অসম বন্টন এবং অসম উপার্জনের সুযোগ সুবিধা, এই বিষয়গুলো যখন থাকে তখনই সেই অবস্থাটিকে বলা হয় গণদারিদ্র্য। তথ্যগত দিক থেকে আমরা যদি বলি যে দেশের জনসংখ্যার বেশিরভাগ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদেরকে গণদারিদ্র গোষ্ঠী বলে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী 1995-96 সালে পল্লী দরিদ্রের জনগোষ্ঠী 47.1% দরিদ্র সীমার নিচে এবং শহর অঞ্চলে ছিল 49.7%। সেটি 1983-84 সালে আরো বেশি ছিল। এই দারিদ্র সীমা যদি বলা হয় যে প্রতিদিন মাথাপিছু 2122 কিলো ক্যালোরি কম গ্রহণ করে, সেই মাথাপিছু জনগোষ্ঠীকে আমরা দারিদ্র সীমার নিচে গণ্য করি।
এবং প্রতিদিন মাথাপিছু 2200 কিলো ক্যালোরির কম গ্রহণ হিসেবে এই দারিদ্র্য সীমা নির্ধারণ করা হয়। এবং চরম দারিদ্র্যের যে সীমা সেটি প্রতিদিন মাথাপিছু প্রায় 1805 কিলো ক্যালোরি কম গ্রহণকারীকে চরম দারিদ্র্যের সীমা নিচে গ্রহণ করা হয়। এবং প্রতিদিন যারা 1800 কিলো ক্যালোরি কম গ্রহণ করে তাদেরকে এই চরম দারিদ্র্যের সীমার নিচে ফেলা হয়। এবং এভাবেই দারিদ্র্য, চরম দারিদ্র্য এবং দারিদ্র্যের সীমা নির্ধারণ করা হয়। তারপরে বলা হয়েছে যে কজেস অফ মাস পভার্টি ইন বাংলাদেশ। বাংলাদেশের এই গণদারিদ্র্যের যে কারণ, সেই কারণগুলো উত্থাপন করা হবে। প্রিয় শিক্ষার্থী, কজেস অফ মাস পভার্টি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে গণদারিদ্র্য, সেই দারিদ্র্যের কারণ আমরা এখন উপস্থাপন করব। বাংলাদেশের দারিদ্র্য অবস্থা দীর্ঘদিনের প্রতিকূল আর্থসামাজিক ও রাজনৈতিক বঞ্চনার যে ফলশ্রুতি, দীর্ঘদিনের উপনিবেশিক শোষণ এবং যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি বাংলাদেশকে তৃতীয় বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত করেছে। এজন্য বলা হয়ে থাকে যে দীর্ঘদিনের পরিকল্পিত বঞ্চনার ফলশ্রুতি হচ্ছে দারিদ্র্য। সমাজবিজ্ঞানী গিলিন যে কোনো দেশের দারিদ্র্য অবস্থার জন্য তিনটি বিষয়কে উনি দায়ী করেছেন। প্রথমত উনি বলেছেন পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের মানুষের অক্ষমতা। তারপরে বলেছেন প্রতিকূল প্রাকৃতিক আবহাওয়া, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা। তৃতীয়ত যে বিষয়টি উনি বলেছেন সম্পদের অসম বন্টন এবং অসম উপার্জনের সুযোগ সুবিধা। সমাজবিজ্ঞানী গিলিন এই তিনটি বিষয়কে দারিদ্রতার কারণ হিসেবে বা দারিদ্রতার জন্য দায়ী হিসেবে এই বিষয়গুলোকে উনি বিশেষভাবে তুলে ধরেছেন। প্রথমত উনি কি বলেছেন যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে মানুষের অক্ষমতা। তারপরে বলেছেন প্রাকৃতিক আবহাওয়া, প্রতিকূল প্রাকৃতিক অবস্থা, সেটা আবহাওয়া, জলবায়ু, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা ইত্যাদি হতে পারে। সর্বশেষ যে ধাপটি উনি বলেছেন সেটি হচ্ছে যে সম্পদের যে অসম বন্টন এবং অসম যে উপার্জন, তার সুযোগ সুবিধা। এই তিনটি বিষয়কে উনি দারিদ্রতার জন্য দায়ী করেছেন এবং এই বিষয়গুলোর উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশের দারিদ্রতার যে কারণগুলো আমরা প্রথমেই যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কারণগুলো দায়ী সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই বলছে জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন, কর্মসংস্থান এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো তা বৃদ্ধি না পাওয়ার সামগ্রিক আর্থসামাজিক অবস্থা বা আর্থসামাজিক কাঠামোর ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে বা দুর্বল হয়ে পড়েছে। এবং বাড়তি যে জনসংখ্যা, সেই বাড়তি জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে উৎপাদন ও মাথাপিছু আয় ক্রমাগত হ্রাস পেয়ে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। তার পরবর্তীতে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস,
অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপুল পরিমাণ জানমালের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, যা দারিদ্রতাকে ক্রমান্বয়ে জটিলতর করছে। 1960 সাল থেকে চলতি দশকের প্রথম ভাগ পর্যন্ত যদি আমরা বলি, দক্ষিণ এশিয়া রেকর্ড সংখ্যক প্রাকৃতিক দুর্যোগে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। তার মধ্যে বাংলাদেশে প্রায় প্রাণহানির সংখ্যা যদি বলি 8 থেকে 10 লক্ষের মধ্যে পড়ে যাবে। এবং প্রাকৃতিক দুর্যোগে সারা বিশ্বের ক্ষয়ক্ষতি প্রায় অর্ধেক বাংলাদেশে হয়। উনিশশো 91 সালে যে জলোচ্ছ্বাস হয়েছিল, এপ্রিলের জলোচ্ছ্বাসে প্রায় 1.5 লাখ লোক এবং 5,000 কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ দারিদ্রতার অন্যতম কারণ বা দারিদ্রতার বৃদ্ধি করছে, দারিদ্রতাকে আরো বৃদ্ধি করছে। পরবর্তীতে বলা হয়েছে বিদেশি শাসন ও শোষণের প্রভাব। এদেশে সুদীর্ঘ সময় ধরে বিদেশি শাসনাধীন থাকার ফলে পরিকল্পিত শোষণের শিকার হয়। ফলে এদেশের অর্থনীতি বুনিয়াদ সুদৃঢ় ভিত্তির উপর গড়ে উঠতে পারেনি। ফলশ্রুতিতে দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের প্রভাব। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে বিপুল পরিমাণ সহায় সম্পদ এবং শিল্প কারখানা ধ্বংস হয়, তার প্রভাবে এদেশে দারিদ্রতা গতি ত্বরান্বিত হয় এবং যা কাটিয়ে ওঠা আজও বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি। রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলা হচ্ছে। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও পরিকল্পিত শিল্পায়ন প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হয়নি। অনুন্নত কৃষি ব্যবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং কর্মসংস্থানের উপর যে মূল উৎস যদি বলা হয়, সে মূল উৎস হলো কৃষি। আর এই কৃষি হওয়া সত্ত্বেও আমাদের দেশে অনুন্নত চাষাবাদ পদ্ধতি, ভূমির খণ্ডবিখণ্ডতা, ত্রুটিপূর্ণ ভবিষ্যৎ প্রথা, কৃষি ঋণের অপর্যাপ্ততা প্রভৃতি কারণে কৃষি দরিদ্র কৃষকদের দরিদ্রতা দূরীকরণে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছে না। পরবর্তীতে বলা হয় যে প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার অসম বন্টন। বাংলাদেশের অর্থনীতি এমনভাবে পরিচালিত হচ্ছে যে এতে ধনী ক্রমান্বয়ে আরো ধনী হচ্ছে এবং দরিদ্র ক্রমান্বয়ে আরো দারিদ্র্যের শিকার হচ্ছে। বাংলাদেশের গণদারিদ্র্যের মূল কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। এবং 1985 সালে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে কানাডার প্রতিনিধি অর্থাৎ রুইট বলেছেন যে বাংলাদেশের গণদারিদ্র্যের যে মূল কারণ, সেই কারণ হচ্ছে সম্পদের উপর দারিদ্রতর অর্থাৎ দরিদ্রতর জনগণের অধিকার প্রতিষ্ঠার অভাব। শুধু অপ্রতুল সম্পদ নয়, সম্পদের অসম বন্টনও এদেশের দারিদ্রতা প্রধান কারণ। পরবর্তীতে বলা হয় মহিলাদের আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানের অভাব। প্রিয় শিক্ষার্থী, মহিলাদের কর্মসংস্থানের অভাব।
বাংলাদেশের জনসংখ্যার শতকরা 48% নারী। আর এই 48% নারী হওয়া সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ অনেকাংশেই কম। ফলে তারা নির্ভরশীল ও অনুৎপাদনক্ষম জনগোষ্ঠী হিসেবে সমাজে বিরাজ করছে এবং দরিদ্রতা বিস্তারের ক্ষেত্রে এর প্রভাব অপরিসীম। পরবর্তীতে বলা হয় যে অনুৎপাদনশীল খাতে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি, বর্ধিত জনসংখ্যার মৌল চাহিদা পূরণ, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন, জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অপরিকল্পিত উপায়ে ব্যয় প্রভৃতি কারণে প্রতি বছর বাংলাদেশে যে বিপুল পরিমাণ অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে, এতে সৃষ্ট মুদ্রাস্ফীতি দরিদ্রতাকে সম্প্রসারিত করছে। বলা হয় অনুন্নত শিল্পায়ন। লাকসই বা প্রযুক্তির অভাবে বাংলাদেশে গণমুখী শিল্পায়ন প্রক্রিয়া আজও গড়ে ওঠেনি। বিদেশি প্রযুক্তি ও সাহায্য নির্ভর শিল্পায়ন এবং কৃষি নির্ভর শিল্পের অনুপস্থিতির ফলে দরিদ্র মোচনে শিল্পায়ন তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হচ্ছে না। বেকারত্ব, শ্রমশক্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার বেকারত্বের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা 38% বেকার। এবং গণবেকারত্ব যেমন দারিদ্র্যের ফলশ্রুতি, তেমনি এর প্রভাবে দরিদ্র ঘনীভূত হয়ে প্রকটতম হতে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তা দক্ষ জনশক্তি সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। ফলে এই দক্ষ শ্রমশক্তির অভাবে একদিকে যেমন প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা বিধান করা সম্ভব হচ্ছে না, তেমনি এই প্রচলিত শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গণমুখী শিক্ষার অভাবে দেশের শতকরা প্রায় 75% লোকই শিক্ষার আলো থেকে বঞ্চিত বা অজ্ঞ হচ্ছে। প্রচলিত বাস্তবতা বর্জিত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে দারিদ্র্য বিস্তারের জন্য অনেকাংশে দায়ী করা হচ্ছে। এবং সামাজিক নিরাপত্তার অভাব, বাংলাদেশের জনসংখ্যার শতকরা 70% যদি বলি 70-80% গ্রামে বসবাস করে এবং জাতীয় আয়ের যে সিংহভাগ আসে কৃষি থেকে, কিন্তু গ্রামীণ পর্যায়ে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না থাকার কারণে গ্রামীণ জনগণ প্রাকৃতিক দুর্যোগ, বিবাহ, ফসলানি প্রভৃতি যে আকস্মিক বিপর্যয়, সেই বিপর্যয়ের সময় তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং এই দরিদ্রতা সম্প্রসারণের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অভাব বিশেষভাবে দায়ী রয়েছে। প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবে আজও বাংলাদেশে গণমুখী প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি। জাতি গঠনে যে নিয়োজিত বিভিন্ন বিভাগের কর্মচারীদের অদক্ষতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, অপরাধ প্রবণতা ইত্যাদি দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সর্বশেষ যে পয়েন্টের কথা বলা হয়েছে, দারিদ্র্যের দুঃচক্র। মূলত বাংলাদেশের দারিদ্র অবস্থায় দারিদ্রতার অন্যতম কারণ বা প্রধান কারণ। চক্রাকারে ক্রিয়াশীল দারিদ্র্যের দুঃচক্র উৎপাদন, বিনিয়োগ, সঞ্চয়, মূলধন গঠন এবং কার্যকরী চাহিদা প্রভৃতি বৃদ্ধির ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও দারিদ্র্যের জন্য যে ত্রুটিপূর্ণ ভবিষ্যৎ ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ
এবং ভূমির অপূর্ণ ব্যবহার, অনুন্নত যাতায়াত ব্যবস্থা, গ্রামীণ মামলা মোকদ্দমা, কুসংস্কার এবং রক্ষণশীলতা বিশেষভাবে দায়ী। বাংলাদেশের দারিদ্রতার জন্য বিষয়গুলো দায়ী। তারপরেও বাংলাদেশে এখন সামাজিক নিরাপত্তা, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন, সামাজিক নিরাপত্তা বেশের আওতা বৃদ্ধি করেছেন এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতেছেন, শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বর্তমান সময়ে যে তথ্য প্রযুক্তি সেবা, সেই তথ্য প্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাই দারিদ্রতার হার গত 10 বছরে অনেকাংশে কমে আসছে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা মেজার্স ফর কমব্যাটিং পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আলোচনার তৃতীয় পর্যায়ে আমরা এখন আছি। আমরা এখন দারিদ্র ও বৈষম্য হ্রাসের জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এবং যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত আছে বেসরকারি দান, প্রাইভেট চ্যারিটি। বেসরকারি দানের মাধ্যমে ধনী দরিদ্রের ব্যবধান আংশিকভাবে হ্রাস করা যায় এবং আমাদের দেশে আয়কর আইনের উহার উপযুক্ত ব্যবস্থা আছে এবং ইহার সুবিধা গ্রহণের জন্য বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার দান করে থাকে। তবে ইহার পরিমাণ প্রয়োজনের তুলনায় মোটেই পর্যাপ্ত নয়। বৈষম্য হ্রাসের ব্যাপারে পদ্ধতিটি বিশেষ কার্যকর নয়। আমরা তার পরবর্তীতে দেখতে পাই যে চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসা বীমা, হসপিটাল অ্যান্ড মেডিকেল কেয়ার ইন্স্যুরেন্স। সরকারি ও সরকারি উদ্যোগে চিকিৎসা কেন্দ্র স্থাপনের দ্বারা বৈষম্য হ্রাস করা যেতে পারে। যেমন ভারতের টাটা, বিড়লা পরিচালিত উৎপাদন প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে বহু দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত দেশগুলোতে এই ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য চিকিৎসা বীমার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরে বলা হয়েছে খাদ্য বন্টন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নিম্ন আয় স্তরের জনগণের মধ্যে কুপন বিতরণ করা, যার বিনিময়ে তারা সুলভে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেতে পারে। ওই দেশের কৃষি দপ্তরের উদ্দেশ্য হল প্রয়োজনের অতিরিক্ত বিক্রয়যোগ্য খাদ্যশস্যকে নষ্ট না করে দেশের যে দরিদ্র জনগণ ও পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বন্টন করা। বর্তমানে অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়াও এই পদ্ধতিটি মোটামুটি অনুসরণ করে থাকে। কল্যাণমূলক সহায়তা, ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স। পৃথিবীর সব দেশেই অল্প বিস্তর সমাজ কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করে নিঃস্ব ব্যক্তিকে সহায়তা করে থাকে। এগুলোর কয়েকটি হলো শ্রম আইনের অন্তর্ভুক্ত, যে কারণে বাধ্যতামূলক অন্তর্ভুক্ত এবং যে কারণে এগুলো বাধ্যতামূলক ব্যবস্থাগুলোর মূল্যায়ন যদি আমরা করি
অবশ্যই ব্যবস্থাগুলোর সপক্ষে যাই বলা হোক না কেন, এগুলোকে বর্তমান সময়ে সম্পূর্ণভাবে সমর্থন করা যায় না। কারণ ইহার দ্বারা অনেক সময় কর্মক্ষম ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। অর্থ ব্যবস্থার দিক দিয়েও ইহা বিশেষ কাম্য নয়, কারণ ইহার ফলে কিছু সংখ্যক ব্যক্তির উপর করবার বিশেষ বৃদ্ধি পায়, যার দরুন উৎপাদনশীল ক্ষেত্রগুলিতে উৎসাহ উদ্দীপনা ব্যাহত হয়। পরোক্ষ ফল হচ্ছে জাতীয় আয় হ্রাস। ইহা মনে করা ভুল যে কেবলমাত্র বেকার ও অনাথ শ্রেণী দরিদ্র। আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যাই যে কর্মে নিযুক্ত শ্রমিক শ্রেণীর মধ্যেও দারিদ্র্য প্রকট রয়েছে। তাদের অধিকাংশই জীবনযাত্রার ন্যূনতম মান হতে বঞ্চিত। তাদের অর্থ সাহায্য করাও সরকারের দায়িত্বের অঙ্গীভূত। অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থা কেবলমাত্র নিয়োগহীন ব্যক্তিদের কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু কর্মে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে যে দারিদ্র্য আছে তাকে এরা সম্পূর্ণ উপেক্ষা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করলাম সেটি হচ্ছে যে এই দারিদ্রতা দূরীকরণে বা বৈষম্য হ্রাসের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো সুপারিশ করলাম, সেই সুপারিশগুলোর ভিতরে প্রথমে ছিল বেসরকারি দান, তারপরে ছিল চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসা বীমা চালু করা, খাদ্য বন্টন, কল্যাণমূলক সহায়তা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধিকরণ, এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে এবং সর্বোপরি দক্ষ মানব সম্পদ গঠনের জন্য শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন সেটি আনয়ন করতে হবে। অর্থাৎ কর্মবিমুখ শিক্ষা নয়, কর্মমুখী শিক্ষা প্রচলন এখন সময়ের দাবি, যার ফলে বহির্বিশ্বের সাথে যুগোপযোগী এবং আধুনিক শিক্ষা গ্রহণের ফলে তাল মিলিয়ে চলতে পারবে এবং দেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আজ পৃথিবীর কোনো দেশই পিছনে পড়ে থাকতে চায় না। প্রত্যেকে চায় নিজেদের যোগ্যতা, কর্মদক্ষতা দিয়ে সামনে এগিয়ে যেতে। সুতরাং এর একটি মাত্র উপায়, সেটি হচ্ছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। এই মানব সম্পদকে যদি আমরা দেশে এবং দেশের বাইরে ব্যবহার করতে পারি, তাহলে আজ বাংলাদেশের যে মানব সম্পদ বোঝা হিসেবে দেখা হয়, এই মানব সম্পদই একদিন এই দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যদি এক নজরে সেই বিষয়গুলো আরেকবার দেখে নেই। প্রথমে বলা হয়েছে কনসেপ্ট অফ মাস পভার্টি, তারপরে বলা হয়েছে কজেস অফ মাস পভার্টি ইন বাংলাদেশ, এবং সর্বশেষ বলা হয়েছে মেজার্স ফর কমব্যাটিং পভার্টি এন্ড ইনইকুয়ালিটি। অর্থাৎ বৈষম্য এবং দারিদ্র্য হ্রাসের কিছু সুপারিশ আমরা করেছি, সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো নিয়মিত অনুসরণ করো এবং বাসায় অনুশীলন করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।